একজোড়া আগুন পাখি। অরুণিতা তুষি তুসকন্যা। পর্ব ডান দিকে পয়েন্ট করা তীর 15। মিডিয়াতে বর্তমানের ব্রেকিং নিউজ হয়ে দাঁড়িয়েছে রকস্টার ভিকের গাড়ি খাদে পড়েছে আর সেখান থেকে কেনিথের সাথে আরও একটি মেয়েকে উদ্ধার করা হয়েছে। দুজনের অবস্থা এতটাই খারাপ যে কেনিথকে সবাই সহজে চিনতে পারলেও আনায়ার পরিচয় ঠিকঠাক কেউ শনাক্ত করতে পারেনি। আর হঠাৎ ভিকের সাথে এই অজ্ঞাত মেয়েও যেন সবার কাছে অত্যন্ত কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ তো হিসেব মিলাতে ব্যস্ত যে এই মেয়েই সে কিনা যার সাথে নানানভাবে কেনিথের অপ্রত্যাশিত ঘটনা ঘটছে, যেগুলো নানান সময়ে মিডিয়ায় অনেক বেশি ভাইরালও হয়েছে। পুরনো নানান জটগুলো নিয়ে মিডিয়া আবারও ঘাঁটতে বসেছে। তবে কেনিথের ভক্তদের মাঝে নানান চিন্তা ঘিরে ধরেছে। তাদের একটাই প্রত্যাশা তাদের ভিকে যেন একদম ঠিক হয়ে যায়। হসপিটালের আইসিইউতে আনায়া আর কেনিথ দুজনেরই কড়া ট্রিটমেন্ট চলছে। আনায়ার চেয়ে কেনিথের অবস্থা অত্যাধিক খারাপ, বলতে গেলে একদম জীবন বাঁচা মরার পথে। দুজনেরই কমবেশি মাথায় আঘাত লেগেছে। গাড়ি খাদে পড়ার অল্প সময়ের মাঝেই চারপাশে লোকজন জড়ো হয়ে বর্ষর শোরগোল পড়ে যায়। এদিকে পাভেলেরও নিজস্ব নানা আলাদা লোকজন থাকে নিজের কাজের জন্য, যারা বেশিরভাগ কেনিথের কাজকর্মের জন্য লেগে থাকে, কিংবা এদের বিশেষ টিমও বলা যেতে পারে। যে কারণে এই দুঃসংবাদটা তার কাছে পৌঁছাতে বেশি দেরি লাগেনি। পাভেল আগেভাগে নিজের টিমদের পাঠিয়ে দিয়েছিল পরিস্থিতি সামলাতে, আর সে নিজেই আলাদা করে যত দ্রুত পেরেছে যথাস্থানে পৌঁছে গিয়েছে। পাভেল পৌঁছেই সবার আগে মিডিয়াদের ভিড় জমার আগেই আনায়া আর কেনিথকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেছে। অতঃপর যত বেস্ট ডক্টর ছিল সব একসাথে লেগে পড়েছে ট্রিটমেন্টের জন্য। পাভেলের দশাও এখন খুব বাজে। ওর মাথা পুরো হ্যাং হয়ে গিয়েছে এসব দেখে। কখনো কল্পনাতেও ভাবেনি যে আজ এমন কিছু ঘটবে। কেনিথ বের হওয়ার আগেও পাভেলকে জানিয়েছিল যে আজ কেনিথ আনাকে নিয়ে শিকদার বাড়িতে যাবে, তবে তারা হঠাৎ কেন ওই রাস্তায়। আবার এমন দুর্ঘটনা পাভেলের মাথা পুরো ঘুরছে। তবে এতটুকু বুঝতে পারছে যে এটা ইচ্ছেকৃত। এটা যে কেনিথ নিজে থেকেই করেছে তাও তার তীক্ষ্ণ মাথায় জানান দিচ্ছে। কিছু একটা নিশ্চিত হয়েছিল, নয়তো কেনিথ এমন কিছু কখনোই করত না। পুরো গাড়ি এমনভাবে খাদে পড়ে বিধ্বস্ত হয়েছে যে আনায়া আর কেনিথ যে চেয়ে বেঁচে রইছে এটাই বিস্ময়কর ব্যাপার। কিন্তু কথা হলো মিস লুসিয়াকে তিনি কি বলবে? সে শুনে কিভাবেই বা রিয়েক্ট করবে? দেখতে দেখতে হসপিটালে আরো 7 দিন পেরিয়ে গেল। আনায়া 2 দিনের মতো আইসিইউতে ছিল। এরপর ওর অবস্থার উন্নতি হলে ওকে আলাদা কেবিনে শিফট করা হয়। আনায়াকে মোটামুটি সুস্থ বলা চলে। এমনিতেও ওর খুব বেশি আঘাত লাগেনি যতটা কেনিথের ক্ষেত্রে হয়েছে। আনায়ার মাথার চেয়ে বেশি পাশে আঘাত লেগেছিল। এখনো কপালে আর পায়ে সাদা রঙের ব্যান্ডেজ পেঁচানো। খাওয়া দাওয়া কথাবার্তা টুকটাক সব করতে পারলেও পায়ের জন্য হাঁটা চলাটা ঠিকঠাক করতে পারে না সে। হয়তো খানিকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়, নয়তো হুইলচেয়ার ব্যবহার করতে হয়। তবে এদিকে কেনিথের অবস্থা শুরু থেকেই নাজুক। আইসিইউতে নেওয়ার পর 24 ঘন্টার অনেক আগেই আনায়ার জ্ঞান ফেরানো গেলেও কেনিথের ক্ষেত্রে বেঁধেছিল বিপত্তি। কেনিথের জ্ঞান ফেরানো নিয়ে যেন এক বিশাল যুদ্ধের ময়দানে নেমে গিয়েছিল হসপিটালের লোকজন। এদিকে এই খবর মিডিয়ার কানে যেতেই তা হয়ে যায় যে কেনিথ নাকি আর বেঁচে নেই। আর এই খবর অফিসিয়ালি কেউ প্রকাশ করছে না। তবে এসবের ধার ধারতে একটু আগ্রহী ছিল না পাভেল। সে যথাসাধ্য নিজের লোক লাগিয়ে চেষ্টা করছে যেন এই মিডিয়াতে নতুন কোনো প্রকার খবর না পৌঁছায়। নয়তো এদের কাজই হলো বিপদের সময় নতুন করে আরেক বিপত্তি বাঁধানো। আর যখন কেনিথের জ্ঞান ফিরল তখন পাভেল নিজেই সবার কাছে এই খবর ছড়িয়ে দিয়েছে। তবে কোনোভাবেই আনায়ার বিষয়ে কোনো কিছুই বাহিরে যেতে দেয়নি। আনায়া চুপচাপ কেবিনে নিজের বেডে বসে রইছে। পাভেল বলেছিল আজ নাকি কেনিথকে আইসিইউ থেকে আলাদা কেবিনে শিফট করা হবে। জ্ঞান ফেরার পর থেকে এখন পর্যন্ত একবারও তার আর কেনিথের সাক্ষাৎ হয়নি। ডাক্তারই নিষেধ করেছিল এই ব্যাপারে। যেহেতু আনায়া নিজেও মানসিক আর শারীরিকভাবে অসুস্থ, তাই একেবারে কেনিথকে আলাদা শিফট করানোর পরেই সে কেনিথের সাথে দেখা করার সুযোগ পাবে। এদিকে অবশ্য পাভেল কয়েকবার কেনিথের সাথে দেখা করে এসেছে, কিন্তু কেনিথ সেভাবে কোনো রেসপন্স করেনি ওর সাথে।
আর দুর্ভাগ্যবশত কেনিথকে সর্বপ্রথম অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরই ট্রিটমেন্টের সুবিধার্থে ওর বড় বড় চুলগুলো একদম পুরোটাই কেটে ফেলা হয়েছে। মূলত কেনিথের জীবনে হয়তো এটাই প্রথম যে তাকে এমন কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হলো। আর এদিকে আনায়া এখন যেন আরো অদ্ভুত হয়ে গিয়েছে। সে নিজেও এখন বোঝে না সে সব সময় কি ভাবে। না, সে আর আগের মতো কিছু ভাবে না। সব সময় শূন্য মাথায় চুপচাপ বসে থাকে। যখন যে যেটা করতে বলে তা করে নেয়। নিজ থেকে কিছু ভাবা কিংবা করার মতো সক্ষমতা আর তার নেই। প্রায় অনেকক্ষণ পর পাভেল আনায়ার কাছে এলো। আনায়া চুপচাপ রইলেও কোথাও যেন মনে হচ্ছিল সে এতক্ষণ পাভেলেরই অপেক্ষায় ছিল। পাভেল আসতেই তাকে জানালো যে কেনিথকে আলাদা কেবিনে শিফট করা হয়েছে। সে যদি চায় তবে তার সাথে দেখা করতে পারে। আনায়া এটা শুনে তেমন কোনো রেসপন্স করল না। এদিকে পাভেল মোটামুটি জেনে গিয়েছে যে সেদিন আদতে কি ঘটেছিল। সেসব জেনে শুধু সে হতাশই হয়েছে। এমনটা তার কখনোই প্রত্যাশা ছিল না। পাভেল কিছুক্ষণ আনায়ার পাশে দাঁড়িয়ে থাকার পর কি যেন ভেবে আর কেবিন থেকে বেরিয়ে গেল না, বরং গিয়ে আনায়া পাশে টুল টেনে বসে পড়ল। এরপর খানিকটা ইতস্ততভাবে বলতে লাগল, বলছিলাম, আপনি আমাকে নিজের ছোট ভাইয়ের মতোই ভাবতে পারেন, নয়তো কি যেন বলে। ও হ্যাঁ, দেবর মশাই না ভাই, যাই হোক কিছু একটা। আনায়া ওর কথা শুনে পাশে ফিরে ওর দিকে তাকালো। ওর স্বাভাবিক চাহনিতে পাভেল খানিকটা তটস্থ হয়ে পুনরায় বলতে লাগলো, দেখুন, আপনার বাবার সাথে যেটা হয়েছে তা আমার মতে তা একদম ঠিক ছিল। জানি সেসব অনেক বেশি নৃশংস, কিন্তু ওসব তো আপনার বাবার প্রাপ্যই ছিল। কিন্তু বস আপনার সাথে যা পাগলামি করেছে তা আমি মোটেও সমর্থন করি না। উনি যা করছে তা নিঃসন্দেহে তার পাগলামি চিন্তাভাবনার জন্য অনেক খারাপই করেছে, অথচ আপনার কোনো দোষই ছিল না। আমি মনে হয় কথাগুলো গুছিয়ে বলতে পারছি না। পাভেল একবার জোরে দীর্ঘশ্বাস ফেলল। পাভেল আনায়ার নজর থেকে নজর সরিয়ে মাথাটা খানিক নিচু করে বলল, আপনার কাছে আমার একটা অনুরোধ রয়েছে। জানি না আপনি কি বলবেন, কিন্তু আমি চাই যে আপনাদের দুজনের মাঝে সবকিছু ঠিক হয়ে যাক। দেখুন বসকে আমি সেই ছোটবেলা থেকে দেখে আসছি। সে এরকম নয়, একদমই এরকম নয় সে। সময় আর পরিস্থিতি হয়তো আজ তাকে এমনটা বানিয়ে দিয়েছে, কিন্তু মন থেকে বলছি, আপনি যদি ওনার ভেতরটাকে পরখ করে দেখেন তো আপনিও বুঝতে পারবেন যে উনি এতটাও খারাপ নয়। সে আসলে ধরে বেঁধে নিজের ভালো সত্তাকে এভাবে কলুষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার মতে আপনি, আমার কি করা উচিত? আচমকা আনায়ার মুখ থেকে কথা শুনতে পাবে তা পাভেল ভাবেনি। পাভেল আনায়ার এহেন কথায় মাথা তুলে আনায়ার দিকে তাকালো। আনায়াকে একদম স্বাভাবিকই মনে হচ্ছে, তবে এই সামান্য কথাতে যেন ভিন্ন কিছু রাজ পেল পাভেল। পাভেল কয়েকবার চোখের পাপড়ি ঝাপটিয়ে বলল, আপনারা একটা সমাধানে চলে আসুন। আমি জানি বস একজন সাইকো, তবে আপনি খেয়াল করে দেখুন আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার পর সে নিজেকে কতটা শুধরে নিয়েছে। মানছি সেসব হয়তো নিজের উপর জোর খাটিয়েই করছে, কিন্তু করছে তো এসব কিন্তু বসের জন্য এক অবিশ্বাস্য বিষয়। আমি হয়তো উল্টোপাল্টা বলছি, কিন্তু আপনি বুঝুন প্লিজ। আপনারা দুজনে মিলে চেষ্টা করলে সব ঠিক হয়ে যাবে। বস জীবনে যা যা বদঅভ্যেস বানিয়েছে দেখবেন সব একদম ঠিক হয়ে গিয়েছে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তবে গত 4 মাসে উনি একটা খারাপ কাজও করেছি, অথচ এতদিনে তিনি 10-12 জনকে এমনিতেই উপরে পাঠিয়ে দেয়। কি আর বলবো আমি জানি না, কিন্তু আমার প্রত্যাশা একটাই যে আমি বস রূপের কেনিথকে নয়, বরং আরো একবার বড় ভাই স্বরূপ ভিভান শিকদারকে দেখতে চাই। সেই বড় ভাই যার মাঝে কোনো অন্যায় থাকবে না, যে অন্যকে কষ্ট দিয়ে নিজে শান্তি পেতে চাইবে না। আমি আমাদের একটা স্বাভাবিক সংসার স্বচক্ষে দেখার আশা করি। একদম স্বাভাবিক মানুষের মতো দুজনে বাঁচুন সে আশা করি। নয়তো আপনারা যে খেলায় রয়েছেন তাতে ধ্বংস ব্যতীত কখনোই কিছু পাওয়া যায় না, যার পরিণাম হিসেবে হয়তো আপনাদের অনাগত নিষ্পাপ সন্তানের বলি হতে হয়। আচমকা সন্তানের বিষয়টি উঠতেই আনায়ার চোখ ছলছল করে উঠল, তবে মুখ ফুটে একটা কথাও বলল না। অন্যদিকে পাভেল ওকে এভাবে দেখে ঠোঁট চেপে হতাশাগ্রস্ত হয়ে মুচকি হাসল।
এইভাবেই হসপিটালে আরো 3 দিন কেটেছে। অথচ এর মাঝে আনায়া এখন পর্যন্ত একবারও কেনিথের সাথে দেখা করতে চায়নি। পাভেল অনেকবার বলেছে, কিন্তু আনায়া সেসব কথায় কোনো প্রত্যুত্তর করেনি। আনায়ার থেকে কোনো রেসপন্স না পেয়ে পাভেলও তেমন আর জোর করতে পারেনি। কিন্তু এদের সম্পর্কের এমন অবনতি তাকে খুব হতাশ করছে। আনায়া যেমন কেনিথের মুখ দেখতে আগ্রহী নয়, তেমনি কেনিথও। এখন পর্যন্ত একবারও কেনিথ আনায়ার কথা কাউকে জিজ্ঞেস করেনি। ও কেমন আছে কিংবা কি খবর কিছুই না, শুধু জ্ঞান ফেরার পর শুধু একবার পাভেলকে বলেছিল যে ও কি মরে গিয়েছে। পাভেল তখন কেনিথের এ ধরনের জিজ্ঞাসায় কিছুটা হকচকিয়ে গিয়েছিল। মনে মনে ভাবছিল যে কেনিথ কি সত্যিই মরার প্রস্তুতি নিয়েছিল কিনা, তবে যথারীতি সে কেনিথকে তা সংক্ষিপ্ত উত্তরটা দেওয়া ব্যতীত আর কিছুই বলতে পারেনি। বর্তমানে আনায়া কেনিথ দুজনেই আগের চেয়ে খানিকটা সুস্থ। আনায়া নিজে থেকেই মোটামুটি ভালোই হাঁটাচলা করতে পারে। অন্যদিকে কেনিথ খানিকটা কষ্ট করে হলেও নিজে থেকে বসতে কিংবা দাঁড়াতে পারে। রাতটা খুব বেশি নয়। পাভেল কাজের জন্য একটু হসপিটালের বাহিরে গিয়েছে। যাওয়ার আগে যথারীতি পুরো হসপিটালকেই দুজনের দেখাশোনার দায়িত্ব দিয়েছে। তবে পাভেল যে হসপিটালে নেই তা আনায়ার জানা নেই। একটু আগে একজন নার্স এসে তাকে কিছু ঔষধ খাইয়ে দিয়ে গিয়েছে। আপাতত খাওয়া দাওয়া শেষে চুপচাপ বেডে বসে বসে কিছু একটা ভাবছে। আনায়া তো শুরু থেকেই পুরোটা সময় শুধু ভাবতেই থাকে, তবে সেদিন পাভেলের বলা কথাগুলোর পর থেকে তা ভাবনা চিন্তা খানিকটা ভিন্ন রূপ নিয়েছে। আগে চোখে মুখে সবসময় মলিনতা বিরাজ করত, কিন্তু এখন ওর চোখে ভিন্ন কিছুর সন্ধান মেলে। ওর ভাবনা চিন্তার মাঝে মাঝেই চোখজোড়ায় লাল আগুনের শিখার ন্যায় ত্বরান্বিত হয়ে ওঠে। আনায়া আজ এতদিন পর হঠাৎ কি যেন ভেবে কেনিথের সাথে দেখা করতে চাইল। ও গিয়ে নার্সের কাছে পাভেলের কথা জানতে চাইল, কিন্তু নার্স তাকে জানালো যে পাভেল হসপিটালে নেই, সে বাহিরে গিয়েছে। অতঃপর আনায়া ভেবে নিজেই নার্সের অনুমতি নিয়ে কেনিথের কেবিনে চলে গেল। আনায়া কেবিনে ঢুকতেই দেখল কেনিথ হাত দুটো বেডে টানটান করে ভর দিয়ে বসে রইছে, মাথাটা খানিক নিচের দিকে ঝুঁকানো। তার সমানেই একজন নার্স মাথার সাদা ব্যান্ডেজটায় কিছু একটা করছে। নার্সের কাজ হয়তো প্রায় শেষ। নার্স আনায়ার দিকে তাকালে আনায়া স্বাভাবিকভাবেই তাকায়। তবে নার্স হয়তো বিষয়টি বুঝতে পেরে নিজে থেকেই প্রয়োজনীয় কাজগুলো দ্রুত সেরে রুম থেকে বেরিয়ে পড়ে। নার্স চলে যাওয়ার সময় দরজাটাও ভালো করে চাপিয়ে দিয়ে গিয়েছে। এদিকে আনাও কেনিথের থেকে অনেকটা দূরেই দাঁড়িয়ে, আর কেনিথও চুপচাপ বিছানায় একইভাবে বসা। দুজনের মাঝে সম্পূর্ণ পিনপতন নীরবতা। প্রায় অনেকক্ষণ সময় একইভাবে অতিবাহিত হওয়ার পর কেনিথ বলতে লাগলো, কি একটা কপাল নিয়ে এসেছিলাম, মরতে গিয়েও মরছি না। এই বলেই কেনিথ তাচ্ছিল্যের সাথে হেসে মাথা তুলে পাশে ফিরে আনায়ার দিকে তাকালো। আনায়া একদম চুপচাপ স্বাভাবিকভাবে দাঁড়িয়ে। তার ভাবমূর্তিতে বিশেষ কোনো পরিবর্তন নেই। কেনিথ পুনরায় বলল, আবারও বাধা হয়ে গেলাম তাই না, বেঁচে যাওয়াটা মনে হয় উচিত হলো না। আনায়া এবারও কিছু বলল না, বরং ধীরে পায়ে কেনিথের দিকে এগিয়ে এলো। ওকে নিজের কাছে আসতে দেখে কেনিথ তাচ্ছিল্যের সাথে হাসল। বল, কি বলতে এসেছিস? আনায়া কেনিথের সামনাসামনি দাঁড়িয়ে। কেনিথের প্রশ্নের উড়ে নির্বিকারে বলে উঠল, কিছু না। কেনিথ কিঞ্চিত কপাল কুঁচকে ফেলল। তবুও তার ঠোঁটে ঝুলছে তাচ্ছিল্যের হাসি। তবে আমি এখনো বেঁচে আছি কিভাবে তা দেখতে এসেছিস? আনায়া মাথা নাড়িয়ে বলল, না। হেয়ালি করবি না, বিরক্তি লাগছে। কেনিথের শক্ত চোখমুখের দিকে আনায়া নির্বিকার তাকিয়ে। তবে এবারও আলাদা কিছু বলল না, যে কারণে কেনিথ নিজেরই খানিকটা অস্থির হয়ে উঠল। কিছু বলার না থাকলে চলে যেতে পারিস। এতদিন পর তোর মাঝে আমাকে দেখার জন্য দয়াধর্ম জেগেছে, এটাই অনেক। আমাকে দেখে নিয়েছিস, বেঁচে রইছি আমি, এবার চলে যা। এত অস্থির হচ্ছেন কেন? আমি তো আপনার কোনো ক্ষতি করতে আসিনি। কেনিথ চুপ থেকে কিঞ্চিত হাসল। কাহিনী কি বলতো? তোর এই স্বাভাবিক ভাবমূর্তিকেই আবার অস্বাভাবিক লাগছে। আনায়া চুপ রইল। কেনিথ কিছুক্ষণ আনায়ার নির্বিকার চাহনিতে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকার পর আড়ালে দীর্ঘশ্বাস ফেলল। বলেছিলাম যদি আমি মরি আর তুই বাঁচিস তবে তুই রেহানের কাছে চলে যাস, কারণ তোকে বাধা দেওয়ার জন্য আমার মতো কোনো জানোয়ার থাকবে না।
কিন্তু আমি এখনো বেঁচে রয়েছি দেখে এই নিয়ে চিন্তা হচ্ছে। চিন্তার কিছু নেই, আমি এখনো কোনো বাধা দেব না। তুই চলে যেতে পারিস। তোর বাপের সাথে যা করেছি তার জন্য মরে গেলেও আমি মাফ চাইব না, কিন্তু তোর সাথে যা করেছি তার জন্য এখনো পুরোপুরি মাফ চাইব না আমি। কারণ আমার হক ছিল। আমি মানুষ, কারো ব্যক্তিগত সম্পদ নই যে কেউ তার হক অনুযায়ী ভোগ করবে। কেনিথ চোখ ছোট ছোট করে আনায়ার দিকে তাকালো। হঠাৎ এত কথা বলছিস যে এবার অ্যাক্সিডেন্ট হয়ে কি মুখে খই ফোটার সিস্টেম চালু হয়ে গিয়েছে? উল্টোপাল্টা তো আপনিও বলছেন। এমন হাস্যরসের কথাবার্তা আপনার মুখে মানায় না। বাপরে, ভালো জানিস তো আমায়। এখন মূল কথায় আয়। আমার কাছ থেকে কিছু নিতে এসেছিস? সে রকম হলে আপাতত আমার কাছে নিজের জীবনটাই আছে, ওটা চাইলে দিয়ে দেব। এখন নিজের এই ফালতু জীবন নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। দুঃখিত, আপনি ভুল ভাবছেন। আমি আপনার কোনো কিছু নয়, বরং আপনার কাছে থাকা আমার নিজস্ব কিছু নিতে এসেছি। কেনিথ কপাল কুঁচকে বলল, তুই কি ডিভোর্স পেপার টাইপের কিছু চাচ্ছিস? দেখ, তারা আমাদের বিয়েটা শুধু ধর্মীয়ভাবে হয়েছে, সেখানে তোর বাপে আলাদা করে কোনো আইনি ডকুমেন্টস বানায়নি যে তোকে এখন আমাকে আলাদা করে ডিভোর্স দিতে হবে। দিতে হলে ধর্মীয়ভাবে তালাক। আমার বোন কোথায়? কেনিথ আনায়ার কথায় আকস্মিকভাবে চুপ হয়ে গেল। আনায়ার স্বাভাবিক চেহারাটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কেনিথ মুখ ঘুরিয়ে পাশে নজর ফেরালো। কেনিথ, আমি জানতে চাইছি আমার বোন ইনায়া কোথায়? কেনিথ নির্বিকারে বলল, জানি না। আনায়া খানিকটা জোর গলায় বলল, জানি না মানে? কেনিথ মুখ তুলে আনায়ার দিকে তাকালো। অতঃপর নিজে থেকে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ঠিকঠাক উঠে দাঁড়ালো। অবশ্য কেনিথের মতো এসব পাগলাটে মানুষদের জন্য এসব অস্বাভাবিক নয়। কেনিথ দৃঢ়তার সঙ্গে বলল, জানি না মানে জানি না। পালিয়ে গিয়েছে ও। আনায়া খানিকটা বিস্ময়ের চোখে তাকিয়ে বলল, মিথ্যে বলবেন না, আর দয়া করে কোনো হেয়ালি করবেন না। আমার বোনকে ফিরিয়ে দিন। সত্যি বলছি, নিজেদের এমন ব্যবস্থা করব যে মরার পরও আপনি আমাদের সন্ধান পাবেন না। সর্বোচ্চ দূরে চলে যাব আমরা। আমাদের নিয়ে আপনি কিংবা অন্য কারো আর কখনো কোনো সমস্যা হবে না। আমার জীবনে আর কিছু চাই না। সবার জীবনের অভিশাপ আমি, কিন্তু এবার সবাইকে মুক্তি দিতে চাই। বলুন ইনায়া কোথায়? আমি জানলে তোর সাথে এত কথা বাড়াতাম না। আমার সত্যিই জানা নেই ও কোথায়। ওকে গত কয়েক মাসে আমিও অনেক খুঁজেছি কিন্তু পাইনি। এবার আনায়া খানিকটা জ্বলে উঠল। চোখ মুখ শক্ত হয়ে গেল। এতদিন অনেক সহ্য করেছে, সঙ্গে অনেক কিছু ভেবে নিয়েছে এই কদিনে। কৌশলে পাভেলের কাছে ইনায়ার সম্পর্কে জানতে চেয়েও তেমন কিছু জানতে পারেনি। তবে এটুকু জানে যে তার বোন বেঁচে রয়েছে। আর এখন কেনিথও কিছু বলছে না। আনায়া এবার খানিকটা ঝাপটে কেনিথ জামার বুকের অংশটা খিচে ধরল। এরপর হিসহিসিয়ে বলল, অনেক সহ্য করেছি। আমার বাপের সাথে যা করেছিস সেটা তার প্রাপ্য ছিল। এটা নিয়ে না হয় আমি কিছু বলবো না। আমার সাথে যেটা করেছিস সেটাও আমার প্রাপ্য, কারণ আমি পাপী। এক নিষ্পাপ বাচ্চাকে মা রার মতো জঘন্য পাপ আমি করে ফেলেছি। হোক সেটা পুরোটা তোর কার্যকলাপের ফল হিসেবে, তবুও পাপটা আমিই করেছি। আর আমি পাপী হওয়ার পাশাপাশি এক অভিশাপ। সবার জীবনের অভিশাপ আমি। প্রত্যেককে আমার জন্য ধ্বংস হতে হয়েছে। কেউ চিরতরে হয়েছে আর কেউ প্রতিনিয়ত হচ্ছে। সব হিসেব নিকেশ মিলিয়ে আমাকে জ্যান্ত পুরি এ শাস্তি দিলেও আমার কোনো আফসোস রইবে না। কিন্তু আমার বোন ও একটা অন্যায়ও করেনি, কোনো দোষ নেই ওর। তবে ওর সাথে কিসের শত্রুতা মেটাতে চাস তুই? বল, ওকে কোথায় রেখেছিস, কি করেছিস ওর সাথে বল। কেনিথ এতক্ষণ চুপচাপ সব শুনলেও শেষ মুহূর্তে আনায়ার হাতের থাবা শক্ত হয়ে এলে কেনিথের চোখমুখও আরো বেশি দৃঢ় হয়। পরবর্তীতে আনায়া খানিকটা চিল্লিয়ে বলতে নিলে কেনিথ শক্ত হাতে আনায়ার মুখ চেপে ধরে আর ওকে ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে আটকে ফেলে। অতঃপর সে নিজেও হিসহিসিয়ে বলতে লাগলো, ও শুধু একা তোর বোন নয়, ও আমারও বোন হয়। তাই এসব হাদিস দেওয়া বন্ধ কর। তাহলে বলছিস না কেন ও কোথায়, কি করেছিস? কেনিথ আনায়ার গাল দুটো আরো বেশি জোরে চেপে ধরল।
সীমা অতিক্রম করিস না। শেষবারের মতো বলছি, মন দিয়ে শুনে রাখো। আমি জানি না ইনায়া কোথায়। ও নিরুদ্দেশ হয়েছে। পারলে তুই নিজেও হয়ে যা। শান্তি পাই আমি। তোর শাক্ত চেহারাটা আমার একটু দেখতে ইচ্ছে করে না। নিজেকে অভিশাপ ভাবিস না, তবে মরে যা, আমার সাথে সাথে বাকি সবাইও শান্তি পেয়ে যাবে। আর তা না পারলে অন্তত আর কখনো আমাকে নিজের এই মুখটা দেখাস না। যদি বিন্দু পরিমাণ লজ্জা, শরম আর আত্মসম্মান থাকে তো তবে। কেনিথ এটুকু জোর গলায় বলেই আনাকে ছেড়ে দিল। অতিরিক্ত উত্তেজিত হওয়ায় মাথাটা অত্যধিক ব্যথা করছে। কেনিথ সম্পূর্ণ সাদা ব্যান্ডেজে মোড়ানো মাথায় এক হাতে চেপে পিছিয়ে এসে ধপ করে বিছানায় বসল। অতঃপর জোরে কয়েকবার নার্স বলে চিৎকার করতেই দ্রুত দুজন নার্স সহ ডক্টর এসে কেবিনে প্রবেশ করল। তারা আসতেই সবাই কেনিথের পেছনে লেগে পড়ল। এদিকে একপাশে চুপচাপ আগুন চোখে তাকিয়ে আনায়া। যেন কেনিথের প্রতি তার পুরো বিদ্বেষে ভরা ভগুলো তার স্বাভাবিক ভাবমূর্তিপূর্ণ শান্ত চোখের চাহনিতে উপচে পড়ছে। আনায়া কিছুক্ষণ একই নজরে কেনিথকে দেখার পর কেবিন থেকে বেরিয়ে পড়ল। তবে এরপর সে আরেকটা কাজ করে বসল। কেনিথের কেবিন থেকে বেরিয়ে নিজের কেবিনে না গিয়ে সবার আড়াল হওয়ার চেষ্টা করল। আনায়া হুট করে কি করতে চাইছে তা নিজেও জানে না। আজ মাথা ঠিকঠাকভাবে চলার মতো নয়। কেনিথের শেষের কথাগুলো তাকে খুব বিরক্ত করছে। আনায়া অবাক হয় পৃথিবীর এত সব বিচিত্র মানুষদের দেখে। এরা কত অদ্ভুত যে মানুষটা তার জীবনের সবকিছু শেষ করে দিয়েছে। সব দিক দিয়ে প্রতিনিয়ত তাকে টুকরো টুকরো করে ভাঙতে চেয়েছে, সেই এখন তাকে বলছে আত্মসম্মানের কথা। তার সতীত্বকে জানো আর এর মতো নিঃশেষ করে এখন দিচ্ছে লজ্জা শরমের দোহায়। পাগল সব পাগল, সে নিজেও একটা পাগল, আর পাগল ছাড়া দুনিয়া চলে না। আনায়া অনেকটা সবার অগোচরেই হাসপাতালে থেকে বেরিয়ে গেল। দুর্ভাগ্যবশত সে তার পাগলমিতে সফলও হয়ে গেল। সে বেরিয়ে যাওয়ার সময় আলাদা করে সে কারো নজরে পড়ল না, যে কারণে তাকে বাধা দেওয়ার মতো আর কেউ রইল না। এদিকে আনায়া আরও এক ভুল পদক্ষেপ নিয়ে বসল। সে শহরের মেইন রোডের দিকে না গিয়ে হসপিটালের পেছনের রাস্তা ধরে এগোতে লাগল। ক্ষোভের দরুন কি করছে, কেন করছে, কিচ্ছু মাথাতে নেই। শুধু এতটুকু জানে যে আজ জীবনের সব রাগ ক্ষোভ তার মাথায় আগুনের লাভার মতো ফুটছে। আর এটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় ভুল পদক্ষেপের মাঝে অন্যতম হয়ে দাঁড়াবে। হসপিটালের এই রাস্তায় মানুষের আনাগোনা নেই বললেই চলে। তবে এই রাস্তা ধরে অনেকটা পথ এগোলে শহরের রাস্তায় প্রবেশ করা যায়। তবে এটা তেমন নিরাপদ নয়। পুরো রাস্তার আশপাশ জুড়ে বড় বড় গাছপালায় ঘেরা জঙ্গল। মাঝে মধ্যে অনেকটা দৈর্ঘ্য পর পর একটা আধভাঙ্গা ল্যাম্পপোস্টের দেখা মেলে। কোনটায় আলো জ্বলেছে তো আবার কোনোটা একদম অকেজো হয়ে রাস্তায় দাঁড়িয়ে। আনায়া সেসবের ধ্যান জ্ঞান নেই। অল্প স্বল্প আলোতেই নিজের মতে হেঁটে চলছে। প্রায় দেখতে দেখতে মধ্য রাস্তায় চলে আসার পর হঠাৎ কিছু অদ্ভুত আওয়াজে ওর ধ্যান ফেরে। অনেকটা গায়ে কাটা দেওয়ার শিহরণে জেগে ওঠে আনায়া। চারপাশে ঘন জঙ্গল আর এদিকটায় ল্যাম্পপোস্ট নেই বললেই চলে। দূরের একটার আলোতেই চারপাশটা কোনো মতে দেখা যাচ্ছে। চারপাশে রাতের ঠান্ডা হাওয়া বইছে। আনায়ার মনের ভয়টাকে আরেকটু বাড়িয়ে দিতে এই শীতল হাওয়া কাটার মতো গায়ে বিঁধছে। আনায়ার গায়ে হসপিটালের পাতলা পোশাক ব্যতীত আর কিছু নেই। মধ্যে রাস্তায় এসে আনায়ার হঠাৎ থেমে যাওয়ার কারণ হলো কিছু মানুষের উদ্ভট হাসি। এই হাসি নিঃসন্দেহে বাজে কিছুর ইঙ্গিত দেয়। হাসিটা পেছনে থেকে আসছিল বিধায় আনায়া পেছনে তাকিয়ে দেখে তিনজন অদ্ভুত সব নোংরা পোশাক পরা মাতাল লোক দাঁড়িয়ে রইছে। প্রত্যেকের হাতে একটা করে মদের কাচের বোতল। বড় বড় চুল আর দেখতে একদম অরুচিকর। জঘন্য মাতাল রূপে ক্রমশ গা দুলিয়ে হাসছে, আবার একে অন্যের উপর ঢেলে পড়ছে। আনায়া এদেরকে দেখে আচমকা গলা শুকিয়ে এলো। পাশেই জঙ্গল, আজ তার সাথে কিছু একটা হয়ে গেলে তার শরীরের টুকরোগুলো হয়তো সকালে মাঝে জঙ্গলের পশু পাখিরা খেয়ে নেবে। কত অদ্ভুতভাবে তার জীবনটা শেষ হয়ে যাবে। আনায়া আচমকা এসব ভাবতে গিয়েই দেখল লোক তিনজন তার দিকে এগিয়ে আসতে লাগলো। এদের মাঝে বেটে করে নোংরা জামা প্যান্ট পরা একজন বলতে লাগলো, কিরে শাহ লি, এইখানে কি করস?
আমাদের বিনোদন দিবি নাকি? এই বলেই তিনজন অট্টহাসিতে হেসে ফেলল। অন্যদিকে আনায়া কয়েক পা পিছিয়ে গিয়ে গেল। তবে মুহূর্তেই কিছুর সাথে ধাক্কা লাগতেই আনায়া তড়িৎ বিস্ময়ের সাথে পেছনে তাকালো। পেছনে তাকাতেই দেখতে পেল তিন মাতালের মতো আরো দুটো লোক দাঁড়িয়ে রইছে আর দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে অনবরত বিশ্রীভাবে হাসছে। তবে এবার আর আনায়ার ভয় হলো না। আচমকা তার ভয় সংশয় সব পালিয়ে গিয়েছে। আনায়া এখন নিজেকে তাচ্ছিল্য করছে। ভাবছে জীবনে শেষ পরিণতি কি তবে এই হলো হাস্যকরের আগে বৈধভাবে এক জানোয়ার তাকে ছিঁড়ে খুঁড়ে খেয়েছে আর আজ একদল জানোয়ার তাকে অবৈধভাবে খাবে। ঘুরে ফিরে তো সবই একই, পার্থক্যটা শুরু বৈধ অবৈধতার। আর সে তো হলো শুধু ভোগের বস্তু। চারপাশে এতগুলো মানুষের বিশ্রী হাসির মাঝে আনায়া আরো একবার তাচ্ছিল্যের সাথে হেসে ফেলল। প্রায় অনেকটা রাত হওয়ার পর হসপিটালে পৌঁছাতেই পাভেলের মাথায় আকাশ ভেঙে পড়েছে। আনায়া হসপিটালের কোথায়ও নেই। হসপিটালের সবার সাথে রাগারাগি ঝাড়াঝাড়ি করতে করতে সোজা সিসিটিভি চেক করল। খেয়াল করে দেখল আনায়া হসপিটালের পেছনের রাস্তার দিকে গিয়েছে। মাথা যেন তার সেখানেই হ্যাং হয়ে গেল। এই খবর আর রাতে কেনিথকে দেওয়া হলো না। সে এতক্ষণে ঔষধ খেয়ে ঘুমিয়ে গিয়েছে। কিন্তু পাভেল এটা বুঝতে পারছে না যে হসপিটালের মানুষজন কতটা কেয়ারলেস হলে এতক্ষণ ধরে একটা পেশেন্ট গায়েব থাকার পরও তারা কেন? অন্তত তাকে জানানো তো উচিত ছিল। এতবার করে বলে রেখে গিয়েছিল, অথচ তারা কেউ দেখলও না যে আনায়া হসপিটাল ছেড়ে এতদূর চলে গিয়েছে। এটা হওয়ারও অবশ্য খানিকটা কারণ রয়েছে। আনায়ার দায়িত্ব যে নার্সের কাছে ছিল সে ততটা দায়িত্বশীল ছিল না। হেয়ালিটা বেশি ছিল তার কাজে। এছাড়া আনায়া অনেকটা সুস্থও ছিল। আর সবচেয়ে বড় বিষয়, পুরো হসপিটাল এখন কেনিথের চিন্তাতেই থাকে। আগে কেনিথ তো পড়ে বাকিরা। কিন্তু এসব পাভেল এখন বোঝার মাথায় নেয়। সে হসপিটালের দায়িত্বহীনতার ব্যবস্থা পরে করে নেবে। আগে অন্তত আনায়ার কাছে পৌঁছাতে হবে। পাভেল নিজেই গাড়ি নিয়ে হসপিটালের পেছনের রাস্তায় চলে গেল, সঙ্গে তার লোকজনকেও সেখানে আসতে বলল। পরদিন সকাল বেলায় হসপিটালকে খানিকটা অদ্ভুত লাগছে কেনিথের। মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। আর হয়তো কয়েকটা দিন এরপর ওকে এখান থেকে মুক্তি দেওয়া হবে। অবশ্য এবার নিজে রাজি ছিল বিধায় এতদিন হসপিটালে থেকেছে, নয়তো তার মতো লোক হসপিটালে দিনের পর দিন পড়ে থাকতে তা অবিশ্বাস্য। কেনিথ সকালের খাবার আর ঔষধ খেয়ে দিয়ে পাভেলের জন্য অপেক্ষা করছে। চুপচাপ বেডে বসে বসে ভাবছে যে কেনিথকে সে যে কাজে পাঠিয়েছিল তা আদৌ করতে পেরেছে কিনা। এই ইনায়া গায়েব হওয়ার পর নতুন অনেক ঝঞ্ঝাট এসে দেখা দিচ্ছে। কেনিথের মনে হচ্ছে নতুন দেখা দেওয়া সমস্যাগুলোর পেছনে ইনায়ার গায়েব হওয়াটা কোনো না কোনোভাবে সম্পৃক্ত। তবে কেনিথ একদম নিশ্চিত নয়। কিন্তু সে আপাতত বিরক্ত হচ্ছে পাভেল এখনো আসছে না দেখে। মেজাজ পুরো বিগড়ে যাচ্ছে তার। এরই মাঝে কেনিথ একটা নার্সকে ডেকে বলল যে যদি পাভেল হসপিটালে থাকে তবে সে যেন একটু তার কাছে আসে। এদিকে নার্স তার কথা মতো চলে গেলেও কেনিথ সকাল থেকে ডাক্তার নার্সদের বিহেভিয়ারে খানিকটা অবাক হচ্ছে। বুঝতে পারছে না হঠাৎ সবার হয়েছেটা কি। যেন এদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে রইছে। অনেকটা দিন ধরেই তো হসপিটালের রইছে, এর আগে তো এদের এমন পরিবর্তন হয়নি। তবে হঠাৎ কেন সবাই? হসপিটালে কি আবার কিছু হয়েছে কিনা তাও বুঝতে পারছে না। কেনিথের অসহ্যকর অপেক্ষার মাঝেই পাভেল কেবিনে এসে প্রবেশ করল। ওর ফর্সা চোখমুখ লাল গিয়েছে। মনে হচ্ছে খুব করে কেঁদেছে। কেনিথ ওর ভাবমূর্তিতে কপাল কুঁচকে ফেলল। পাভেলের লাল চোখজোড়া ছলছল করছে। না জানি কখন আবার টুপটাপ পানি গড়িয়ে পড়ে। কেনিথ অনেকটা বিরক্ত হয়ে বলল, চেহারার এই হাল কেন, কি হয়েছে? পাভেল কেনিথের একদম কাছে এসে দাঁড়ালো। ও রীতিমতো ফুপিয়ে চলেছে। কথা বলতে গিয়ে যেন ওর গলায় কাটার মতো বিঁধছে। গত রাতে হসপিটালের পেছনের রাস্তায় জঙ্গলে একটা মেয়ের লাশ পাওয়া গিয়েছে। পুলিশ পোস্টমর্টেমের জন্য লাশটাকে নিয়ে গিয়েছে। তাদের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী মেয়েটিকে ৩-৫ জন গণ-ধর্ষণ করেছে। এরপর শরীরের বিভিন্ন অংশ কাচের টুকরো গেঁথে ফেলাও হয়েছে। আর সর্বশেষে মেয়েটার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়।
মেয়েটার পুরো শরীরের প্রায় অনেকটাই ঝলসে গিয়েছে। এই বলতে বলতেই পাভেলের চোখ থেকে কয়েক ফোঁটা জল নিচে গড়িয়ে পড়ল। এদিকে কেনিথ একজনরে ভ্রু কুঁচকে পাভেলের দিকে তাকিয়ে রইছে। এতক্ষণ মনোযোগ দিয়ে ওর সব কথা শোনার পাশাপাশি ওর ভাবগতিক লক্ষ্য করে বলল, তুইও কি মেয়েটাকে দেখতে গিয়েছিলি? পাভেল কান্না আটকাতে ঠোঁট চেপে মাথা ঝাঁকাল। কেনিথ আরেকটু তীক্ষ্ণ কণ্ঠে বলল, তুই কি মেয়েটাকে চিনিস? পাভেল পুনরায় মাথা ঝাঁকিয়ে বলল, হুম। আমিও কি চিনি? হুম। কেনিথ খানিকটা সময় চুপ থাকার পর কিছু একটা ভেবে বলল, বিস্ময়ের সাথে বলল, পাভেল তুই আবার ইনায়া? পাভেল দ্রুত মাথা নাড়িয়ে না বলল। কেনিথ এতে যেন বর্ষর স্বস্তি পেল। কি সব ভাবতে বসেছিল সে। দীর্ঘ শ্বাস ফেলে বিরক্তির সাথে পাভেলের দিকে তাকিয়ে বলল, তবে কার কথা বলছিস গাধা, যার জন্য এভাবে কেঁদে? এরই মাঝে পাভেল প্যান্টের পকেট থেকে একটা প্লাস্টিকের প্যাকেট বের করে কেনিথের সামনে ধরল। স্বচ্ছ ব্যাগের ভেতরে দুটো লকেট দেখা যাচ্ছে, একটা স্টার আর একটা ঝিনুক আকৃতির। এই দুটো লকেটকে কেনিথ ভালো করেই চেনে, কিন্তু এগুলো এভাবে কেন পাভেলের হাতে আবার? কেনিথের হিসেব ঠিক মিলছে না। পাভেল আদতে কি বলতে এসেছে? এরই মাঝে পাভেল কেনিথের হাতে প্যাকেটটা দিলে কেনিথ সেটা হাতে নিয়ে দেখল। অতঃপর সেগুলো মুঠো করে পাভেলের দিকে তাকিয়ে বলল, এগুলো কেন? এগুলো আনায়া ম্যামের। হ্যাঁ আমি জানি, কিন্তু। এরই মাঝে পাভেল ফুপিয়ে উঠলে কেনিথ আকস্মিক দাঁড়িয়ে গিয়ে পাভেলকে খাবলে ধরল। ওর হুডির গলা শক্ত করে চেপে হিসহিসিয়ে বলল, হোয়াট দ্য ফাক ইজ দিস? কি বলতে চাস তুই? বসো আনায়া ম্যাম। কেনিথ আকস্মিক পাভেলর মুখ বরাবর ঘুষি মারতেই পাভেল ছিটকে দূরে সরল। হাত দিয়ে নাক মুছতে গিয়ে একগাদা রক্তে হাত ভিজে উঠল। এদিকে কেনিথ পাগলের মতো পাভেলর দিকে এগিয়ে এসে আবারও ওর হুডির গলা টেনে ধরে হিসহিসিয়ে বলল, কি হয়েছে তারার, বল তাড়াতাড়ি। পাভেল খানিকটা হাঁপিয়ে হাঁপিয়েই বলতে লাগল, কাল রাতে হসপিটাল থেকে কাউকে না জানিয়েই সে চলে গিয়েছে। হসপিটালের পেছনের রাস্তা দিকে। কোথায় যেতে চেয়েছিল জানি না, তবে আমি তার যাওয়ার খবর যতক্ষণে জানতে পেরেছি ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমি যাওয়ার আগেই ওনাকে একদল জানো আর সম্পূর্ণ শেষ করে দিয়েছে। পাভেলের রতমাখা চেহারায় কান্নার স্রোত বইছে। কেনিথ পাভেলের দিকে শূন্য চোখে তাকিয়ে। ওর আক্রোশ রাগ সবকিছু নিভে গিয়েছে। কেনিথ আকস্মিকতায় পাভেলকে ছেড়ে দিল। অতঃপর স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল যে, তুই কি শিওর যে ওটা তারাই? তুই তো বলবি মেয়েটাকে একদম ওড়িয়ে। কেনিথের কথা শেষ হওয়ার আগেই পাভেল বলল, মেয়েটার পরনে হসপিটালের ড্রেস ছিল। আশেপাশের জামার টুকরো থেকেই তাই জানা গিয়েছে। গলাতেও এই দুটো লকেট হয় চেইন পাওয়া গিয়েছে, যেগুলো মূলত ওনারই। এছাড়া ডিএনএ রিপোর্ট এলেই বাকিটা নিশ্চিত হওয়া যাবে, কিন্তু ধারণা করা হচ্ছে 99%। উনি আনায়া ম্যামি। গাঢ় নীল রঙের আলোয় আচ্ছাদিত চারপাশ। বর্ষর এক ঘরের মাঝে চলছে এক নারীকে পশুর ন্যায় ছিঁড়েখুঁড়ে খাওয়ার কার্যক্রম। থমথমে নীরবতাকে ভেদ করে মাঝে মধ্যেই করুণ চিৎকার আর আর্তনাদ বাতাসের ভারী স্তর ভেদ করে ছড়িয়ে পড়ছে। একটি নারী দেহ আর তা ভোগ করতে ব্যস্ত 6 জন বলিষ্ঠ দেহের পুরুষ। 6 জন অমানুষের নিষ্ঠুরতার ভারে মেয়েটির ক্ষুদ্র শরীর থরথর করে কাঁপছিল। নির্লজ্জ ঠাট্টা আর তীব্র নির্মমতা তাদের চোখে মুখে। স্বাভাবিক অবস্থায় 6 জনকে দেখতেই আর 10 জন ভদ্র স্বাভাবিক পুরুষদের ন্যায় মনে হলেও এখন প্রত্যেকেই সম্পূর্ণরূপে জানোয়ারে পরিণত হয়েছে। অল্প বয়সী মেয়েটার হৃদয় বিদারক করুণ চিৎকারগুলো 6 জনের মাঝে কোনো দয়ামায়ার অনুভূতিকে জাগ্রত করতে পারছে না, বরং মেয়েটির অসহায় চিৎকারগুলোই তাদের বেশি আনন্দ দিচ্ছে। এই সুযোগ কি তারা বারবার পায়? মোটেও না। মেয়েটি যদি কাজের নিয়ম ভঙ্গ না করত তবে তার এই পরিণতি কখনোই হতো না। আর সঙ্গে তারাও এই কাজ করার সুযোগ কিংবা নির্দেশ পেত না। মেয়েটির নাম লিজা। সে যথেষ্ট রূপবতী ছিল, তবে সেটা ছিল আপেক্ষিক। বর্তমানে তার সেই রূপে শুধু মানুষ রূপী জানো আরগুলোর আঁচড় আর খাবলে খাওয়ার বিষাক্ত ক্ষতগুলো বিরাজ করছে।
একটু আগেই সে কত শত মুক্তির প্রার্থনা করছে, কিন্তু সবকিছুই বৃথা গিয়েছে। শরীরের প্রতিটি শিরা যেন জ্বলন্ত লোহার মতো তাকে পোড়াচ্ছে। তার আত্মার প্রতিটি কোণ ভেঙে গুড়িয়ে যাচ্ছে। এক সময় সে তার সম্পূর্ণ দেহটাই নিথর হয়ে পড়ল। প্রায় ঘণ্টাখানেক একটানা অমানুষিক কার্যকলাপ চালানোর পর লোকগুলো শান্ত হলো। তবে সেটাও কারো নির্দেশে। লোকগুলো যে যার মতো সরে গিয়ে সামান্য কাপড়ের সাহায্যে নিজেদের বিশেষ অংশ ঢাকবার চেষ্টা করল। উন্মাদনায় এতক্ষণ তাদের খেয়াল ছিল না যে তারা ব্যতীত আরও একজন খানিকটা দূরে দাঁড়িয়েই নির্বিকারে এসব দেখছিল, এবং যাকে তাদের মতো পুরুষেরা ভয় পায়। অবশ্য সে ব্যক্তিটিকে তারা 6 জন মাথাতে না রাখলেও ফ্লোরে বিধ্বস্ত রূপের অসহায় লিজার চোখজোড়া বারংবার এই পৈশাচিকতাকে উপভোগ করতে থাকা নারীটিকে দেখছিল। সে জানত এই 6 জন তার অনুনয়কে পাত্তাও দেবে না, কারণ তারা জানো আরে রূপান্তর হয়েছে। কিন্তু যে নারীটি এসব নির্বিকারে দাঁড়িয়ে উপভোগ করছিল, সে তো তাকে বাঁচাতেই পারে, একটু হলেও তো দয়া করতেই পারে, কারণ তার মতো তো সেও একজন নারী। এইটুকু অনুনয় নিয়ে সর্বক্ষণ চোখের জল ফেলে লিজা মেয়েটির দিকে তাকিয়েছিল সে। কিন্তু মেয়েটি ছিল বরাবরই গম্ভীর আর নির্বিকার, যেন তার এসবে কিচ্ছু আসে যায় না। একজন মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে এসব নিজ চোখে দেখে সে যেন উপভোগ করছে। এমনটাও কি বিশ্বাসযোগ্য? হ্যাঁ, তার ক্ষেত্রে এসব অস্বাভাবিক নয়, বরং লিজার সাথে এসব পৈশাচিক কাজগুলো করার জন্য 6 জনকে নির্দেশটা এই মেয়েটিই দিয়েছে। পায়ে 6 ইঞ্চির লম্বা কালো হাইহিল জুতা, গায়ে সিম্পল ব্ল্যাক ডার্ক ব্লু কালারের টপ আর কালো রঙের শর্ট স্কার্ট যা হাঁটুর খানিকটা নিচ পর্যন্ত ছুঁয়েছে। সিল্কি ঘন চুলগুলো ঘাড় পর্যন্ত, ধবধবে গোলাপি ফর্সা চেহারা, হাত দুটো শুরু থেকেই তার বুকে গুজে রাখা ছিল। চোখে মুখে এক অদ্ভুত ভাবভঙ্গি, শান্ত স্বাভাবিক চোখ জোড়ায় আগুনের লাভার মতো টকবক করছে, আর গোলাপি ঠোঁটের কোনায় কিঞ্চিত পৈশাচিক হাসি। 6 জন লিজাকে ফেলে রেখে সরে যেতেই কিছুক্ষণ সময় একইভাবে অতিবাহিত হওয়ার পর সেই অদ্ভুত মেয়েটি লিজার দিকে এগোতে লাগল। এদিকে মেয়েটিকে এগিয়ে আসতে দেখে বাকি 6 জনের গলা শুকিয়ে গেল। ক্রমান্বয়ে মেয়েটির ক্যাটওয়াক করে হেঁটে আসার দরুণ হাইহিলের খটখট শব্দগুলো যেন তাদের কলিজা কাঁপিয়ে তুলছে, কারণ তারা ঠিক নিজেরাও জানে না যে তারা নিজেরা যদি জানোয়ার হয় তবে এই শান্ত চেহারার একটি মেয়ে ঠিক কতটা জঘন্য রূপের ভয়ঙ্কর সাইকো হতে পারে। মেয়েটি বুকে হাত গুজে একই ভাবগাম্ভীর্যের সাথে লিজার কাছে এলো। অতঃপর লিজাকে সম্পূর্ণরূপে পর্যবেক্ষণ করতে লাগল। ভঙ্গুর পুতুলের মতো বস্ত্রহীন দেহটা ফ্লোরে পড়ে রইছে, শরীরের সব জায়গায় আঁচড়ের দাগ, অনেকগুলো জায়গায় কামড়ে মাংস তুলে নেওয়া হয়েছে, সেসব জায়গা থেকে অনবরত রক্ত গড়াচ্ছে। ঠোঁট গালে আঁচড় আর কামড়ের ক্ষততে রক্ত ঝরছে। লিজার পুরো শরীরটাই যেন নিজের রক্তে মেখে গিয়েছে। 6 জন জানো আর এতটাই পৈশাচিক হয়ে উঠেছিল যে জ্যান্ত লিজার মাথার চুলগুলো একপাশে টেনে তুলে ফেলেছ। মাথায় সেই অংশের চামড়া খানিকটা উঠে গিয়ে রতে ঢেকে গিয়েছে। সেই অদ্ভুত মেয়েটি সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। লিজার একপাশের চোখও যেন খানিকটা উপড়ে গিয়েছে, এমনটাই মনে হচ্ছে তার। লিজা যেখানে পড়ে রইছে তার আশেপাশে অনেকটা জায়গা জুড়ে শুধু রতের ছড়াছড়ি। লিজার পাজোড়ার মাঝ থেকে যেন রতের স্রোত বইছে। একজন মেয়ে হয়ে আরেকটি মেয়ের এমন করুণ অবস্থা থেকেও মাঝে কোনো হেলদোল হলো না। সে নির্বিকারে সবকিছু পর্যবেক্ষণের পর সেই 6 জনের দিকে মুখ তুলে তাকালো। মেয়েটি সেই লোকগুলোর দিকে তাকাতেই লোকগুলো কেঁপে উঠল। কিন্তু মেয়েটি যখন ঠোঁটে পৈশাচিক হাসি ঝুলিয়ে বলল, গুড জব গাইস, ওর এমন সম্বোধনে লোকগুলো অনেকটা ইতস্তত হয়ে হাসতে চেষ্টা করল, কিন্তু এই মুহূর্তে কোনো হাসি পাচ্ছে না বিধায় পুনরায় চুপচাপ হয়ে গেল। এদিকে মেয়েটির এহেন কথা শুনে লিজার চোখ থেকে বহু কষ্টে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে জানে না গলা থেকে কোনো আওয়াজ বের হবে কিনা, তবুও কিছু বলার চেষ্টা করল। শুরুর দিকে কোনো কথা বলতে না পারলেও অত্যন্ত করুণ সুর বের হতে লাগল। এটুকু চেষ্টা করতে গিয়েই লাল হয়ে যাওয়া চোখজোড়া আরো বেশি লাল হয়ে উপড়ে বেরিয়ে আসতে চাচ্ছে। তবে লিজার আওয়াজ কানে পৌঁছাতেই মেয়েটি ওর দিকে তাকালো। তখনই লিজা বহু কষ্টে অস্ফুট স্বরে বলল,
প্লিজ আমায় ক্ষমা করো, বাঁচতে দেও আমায়, আমি আর সহ্য করতে পারছি না। লিজার সবগুলো কথাই আটকে আটকে আসছিল। কথা বলতে গিয়ে উন্মুক্ত দেহটা উপরে উঠে আসছিল বারবার। মনে হচ্ছিল জানটা হয়তো এখনই বের হয়ে আসবে। অথচ এসব দেখে মেয়েটি তাচ্ছিল্যের সাথে কিঞ্চিৎ হাসল। অতঃপর নিজের জুতোর সামনের দিকের সরু অংশটা লিজার গালের সাথে স্পর্শ করল। জুতো দিয়ে কিছুটা গালের উপর ভর দিতেই লিজার ব্যথায় চোখ মুখ কুঁচকে গেল। কিন্তু মেয়েটি নির্বিকারে নিজের জুতো দিয়ে লিজার গালে খানিকটা ধাক্কা দিতেই ওর মাথাটা কাত হলো। এদিকে মেয়েটি এবার নিজের পা গাল থেকে সরিয়ে লিজার গলার মাঝ বরাবর নরম অংশে নিজের জুতোর সরু কাঠির ন্যায় হিলটাকে কাত করে রাখল। নরম অংশে সরু হিলটা যেন প্রায় গেঁথে পড়বে। ওদিকে 6 জন লোক বুঝে গিয়েছে যে এবার মেয়েটা কি করবে। ওদের প্রত্যেকেরই ঘাম ছুটে যাচ্ছে। অথচ মেয়েটি নিজের ঘাড়টা খানিক কাত করে লিজার আকুতিভরা টলটলে চাহনির দিকে নিজের আগুন ঝরা শান্ত চোখে তাকিয়ে বলল, হোয়াট ডিড ইউ সে বেবি? ক্ষমা উফ। তুমি কি জানো না যে বিশ্বাসঘাতকতা কিংবা বেইমানি যে করে তাকে ইনা কখনোই ক্ষমা করে না? এই বলতে না বলতেই মেয়েটির চোখ মুখ গম্ভীর আর শক্ত হয়ে উঠল। অন্যদিকে লিজা ফুপিয়ে উঠে কিছু বলতে চাওয়ার আগেই ইনা মেয়েটি নিজের নিকৃষ্টতর পদক্ষেপটা নিয়ে নিল। নিমিষেই লিজার গলার মাঝ বরাবর 6 ইঞ্চি সরু হিলটা ডাবিয়ে দিল। মুহূর্তেই ফিনকি দিয়ে রক্ত উঠে ইনার ধবধবে ফর্সা পায়ে ছড়িয়ে ছিটিয়ে লাগল। এতে বাকিরা আতঙ্কে ভয়ে কুঁচকে গেলেও ইনা রইল নির্বিকার। মুখের কিঞ্চিত পৈশাচিক হাসিটা এখন বিস্তৃত হল। তবে লিজার এখনো প্রাণ বের হয়নি। পুরো শরীর অকেজো হলেও জানটা এখনো সেই বিধ্বস্ত দেহে আটকে রইছে। চোখজোড়ার মধ্যমণি যেন প্রায় বের হয়ে এসেছে। এরই মাঝে ইনা গলার মাঝেই নিজের পাটাকে মোচড়াতে লাগল। লিজার জান যায় যায় অবস্থা। এই মুহূর্তে সে নিজের মৃত্যু জন্য সর্বোচ্চ প্রার্থনা করেও যেন ফল পাচ্ছে না। এরই মাঝে ইনা লিজার গলা থেকে সরু হিটটাকে টেনে তুলতেই লিজা জোরে শ্বাস নিয়ে থমকে গেল। তবে ওর চোখজোড়া বদ্ধ হলো না। মরে গিয়েছে কিনা তাও নিশ্চিত নয়। থমকে যাওয়া বিধ্বস্ত চোখজোড়া যেন এখনো ইনার কাছে বাঁচার আকুতি করছে। এদিকে ইনা মুচকি হেসে লোকগুলোর দিকে তাকালো। ওর এই হাসি প্রত্যেকের মাঝে শিহরণ জাগিয়ে তুলল। তবে ইনা ইশারা ওদের কাছে কিছু একটা চাইল, যেটা বুঝতেই তাদের অবস্থা আরো খারাপ। তবে ইনার কথা না শুনলে তাদের অবস্থাই খারাপ হবে তা নিশ্চিত। যে কারণে একজন খুব দ্রুত দৌড়ে গিয়ে রুমের একটা কোণা থেকে একটা কুড়াল এনে ইনার সামনে তুলে ধরল। ওর এই কাজে ইনার মুখের সন্তুষ্টির হাসি ফুটল। লোকটির দিকে কিঞ্চিত মুচকি হেসে কুড়ালটিকে হাতে নিল। তবে লোকটি ইনার হাসিতে মোটেও হাসল না। তার চোখ মুখ শুকিয়ে গিয়েছে। জানো আর হলেও নিজের জীবনের ভয় তাদের আছে। আর ইনা হলো সেই ব্যক্তি যার কারো প্রাণ নিতে কোনো বিশেষ কারণ লাগে না। ইচ্ছে হলে শেষ করে ফেলতে একটুও দ্বিধাবোধ করবে না। ধারালো কুড়ালটাকে ইনা হাতে তুলে নিতেই লোকটি পিছিয়ে গিয়ে বাকিদের সাথে বসে পড়ল। এদিকে ইনা কুড়াল দিকে হাতে নিয়ে ধারালো অংশটাকে এপাশ ওপাশ করছে দেখছে। চোখে মুখে তার পৈশাচিক হাসি। সবকিছু মিলিয়ে থমথমে শিহরণ জাগানো সন্ধিক্ষণ তৈরি হয়েছে। তবে এসবকে ছাপিয়ে ইনা নিমিষেই চোখমুখ শক্ত করে হাতের কুড়ালটা ঘুরিয়ে সজোরে লিজার মাথার মাঝ বরাবর আঘাত করল। এক কোপে নিমিষেই মাথার খুলি ভেঙে গিয়ে লিজার মস্তিষ্কের অর্ধেকটা বেরিয়ে এলো। যা দেখে ইনার মুখে পুনরায় হাসি ফিরল। সে কুড়ালটাকে জোরে অন্যদিকে ছুঁড়ে মারল। কুড়ালটা ফ্লোরে পড়তেই একটা জোরে শব্দ হলো, যে শব্দে লোকগুলোর পুরো শরীর কেঁপে উঠল। একটু আগেই ইনা নামক মেয়েটা লিজার সাথে হওয়া সবকিছু নিজ চোখে নির্বিকারে তাকিয়ে তাকিয়ে দেখছিল। সে মেয়ে হওয়া সত্ত্বেও লিজার সাথে হওয়া এত বড় পৈশাচিক দৃশ্য তার মনের বিশেষ কোনো অনুভূতিকে জাগ্রত করতে পারেনি। তার সামনেই দুজন লোক লিজার হাত আর দুজন পা ধরে রেখে লিজাকে সম্পূর্ণরূপে ছিঁড়ে খুঁড়ে খেয়েছে, অথচ পুরো বিষয়টি সে উপভোগ করেছে। কিন্তু এখন ইনার এসব পৈশাচিক কথাগুলো এই 6 জনে মনে এক অজানা আতঙ্ক জাগিয়ে দিচ্ছে। এসব দৃশ্য তাদের কাছে নতুন নয়। তবে ইনার মাঝে মধ্যেই এসব পৈশাচিকতা তাদের মতো মানুষ রূপী জানোয়ার ওদেরও গায়ে শিহরণ জাগিয়ে দেয়।
ইনা এক হাঁটু গেড়ে লিজার মাথার কাছে বসল। তার এক হাত হাঁটুর উপর ভাঁজ করে রাখা, এবার চেহারায় গম্ভীর্যের ছাপ। কিছুটা রাগান্বিত লাগছে তাকে। ইনা কিছুক্ষণ নিষ্প্রাণ লিজাকে এক নজরে তাকিয়ে দেখল। অতঃপর ওর চেহারা থেকে নজর সরিয়ে বেরিয়ে আসা মস্তকের দিকে রাখল। ইনা প্রথমে এক আঙ্গুল দিয়ে মাথার উপরের দিকে চুল কিংবা ময়লাগুলো সরিয়ে দিল। অতঃপর নিজের দুহাত দিয়ে কৌশলে মাথার মগজটাকে টেনে বের করল। নিমিষেই শিরা উপশিরাগুলো ছিঁড়ে মগজটা ইনার হাতের মুঠোয় চলে এলো। ইনা ভালো করে একবার মগজটাকে দেখে সেটা পাশে রেখে দিল। অতঃপর নিজের স্কার্টের একপাশে থেকে একটা ধারালো মাঝারি আকারের ছুরি বের করল। এবার সে আরও এক জঘন্য কাজ করে বসল। ছুরিটা দিয়ে খুব বাজেভাবে লিজার বুকের নরম দুটো অংশ কেটে নিল। তার এসব কাজে সেই 6 জন হতভম্ব হলেও ইনা এসবে একদম নির্বিকার। তার কাছে এসব বিশেষ কিছু মনে হচ্ছে না, কারণ এসব জিনিস নিয়ে তার পরবর্তী কার্যক্রমটা যেন আরেকটু বেশি জঘন্য হতে চলেছে। ইনা মোজগ আর বুকের বাকি দুটো অংশ একত্রে দুহাতে হাতে তুলে নিল। সেগুলো নিয়ে এবার নির্বিকারে হেঁটে রুম থেকে বের হওয়ার জন্য উদ্বেগ হতেই সে থেমে গিয়ে পাশে ঘাড় ঘুরিয়ে 6 জনের উদ্দেশ্যে বলল, সবকিছু পরিষ্কার চাই। এই বলেই আর এক মুহূর্তও দেরি না করে সেই রুমটা ত্যাগ করল। ইনা এবার এগিয়ে সোজা একটা কিচেনে প্রবেশ করল। এই পুরো জায়গাটা কোনো বাড়ির অংশবিশেষ নয়। এটা খানিকটা মাটির নিচে আর খানিকটা উপরে। সব মিলিয়ে এটি গুপ্ত আস্তানা, যার পুরোটাই মূলত সকল অনৈতিক কাজের জন্য ব্যবহৃত হয়। ইনা কিচেনে গিয়ে সম্পূর্ণ মগজ আর বাকি দুটো বিশেষ অংশ খুব ভালো করে পরিষ্কারভাবে ধুয়ে নিল। অতঃপর সম্পূর্ণ মগজটা ফ্রিপ্যানের খানিকটা বাটারের মাঝে উল্টোপাল্টা করে ভাজতে লাগল। আর লিজার বুকের সেই বিশেষ দুটি অংশকে বর্ষর একটা পাতিলে ফুটন্ত গরম পানির মাঝে সিদ্ধ করতে ছেড়ে দিল। ইনার মগজ ভাজা হয়ে গেলে বাকি দুটো সিদ্ধ টুকরোকেও সে খানিকটা মশলা ছড়িয়ে দিয়ে সার্ভিং প্লেটের মাঝে খুব সুন্দর করে সাজিয়ে নিল। অতঃপর দুহাতে দুপদের রান্নার প্লেট নিয়ে ক্যাটওয়াক স্টাইলে হেঁটে হেঁটে অন্য একটা রুমে প্রবেশ করল। সেখানে কয়েকজন কালো পোশাক পরা গার্ড রুমের এদিক ওদিক অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে রইছে। অন্যদিকে একজন মধ্যবয়স্ক ব্যক্তি কালো রঙের বর্ষর কোট পরে ডাইনিং টেবিলের চেয়ারে বসে রইছে। তার উচ্ছ্বসিত মুখটা দেখে মনে হচ্ছে সে যেন ইনার জন্যই অপেক্ষা করছিল। ইনা গম্ভীর্যের সাথে ডাইনিং টেবিলের কাছে পৌঁছাতেই লোকটির সামনে খাবারের প্লেট দুটো যেন অনেকটা ছুঁড়ে মারল। বিষয়টি এমন নয় যে ইনা খাবারগুলো ফেলতে চেয়েছে, বরং সে তার কাজে প্রচণ্ড বিরক্তি প্রকাশ করল। ইনা এবার তড়িৎ জোরে একটা চেয়ার টানল। অতঃপর তাতে গা ছেড়ে পায়ের উপর পা তুলে বসল এবং এক হাত চেয়ারের ব্যাকরেস্টের উপর নির্বিকারে রেখে মাথাটা আরেকটু পেছনে হেলান দিয়ে চোখজোড়া আধবুজে ফেলল। ইনার এহেন ভাবভঙ্গি দেখে লোকটি তাচ্ছিল্যের সাথে হাসল। তবে সে একটা ওয়াইনের বোতল খুলে একটা গ্লাসে ঢেলে ইনার দিকে ঠেলে দিয়ে বলল, ইনা, তোমার রাগ ওটাকে একটু কমালেও তো পারো, এত রাগও ভালো না। ইনা চোখ দুটো পুরোপুরি খুলে নিজের মাথা এবার সামনের দিকে খানিকটা ঝুঁকিয়ে ঘাড় কাত করে লোকটির দিকে তাকালো। অতঃপর চোখ মুখে তাচ্ছিল্য আর বিরক্তি মিশিয়ে লোকটিকে কিছু বলতে চেয়েও বলল না, বরং গ্লাসটা উল্টো লোকটির দিকে ঢেলে দিল। লোকটিও হেসে গ্লাসটা নিয়ে এক ঢোকে পুরো ওয়াইনটা খেয়ে নিল। অতঃপর মগজ আর বাকি সিদ্ধ মাংসের প্লেট দুটো দ্রুত নিজের সমানে ঠিকঠাক সাজিয়ে নিল। তার কাছে রান্না দুটো খুবই আকর্ষণীয় মনে হচ্ছে। সে সোনালি রঙের ছুরি কাঁটা চামচ নিয়ে খাবারগুলো ছোট ছোট টুকরো করে খেতে শুরু করল। তার কাছে খাবারগুলো এতক্ষণ আকর্ষণীয় লাগছিল আর এখন যেন পুরো অমৃত মনে হচ্ছে। সে অবশ্য এমটাই আশা করেছিল। সে জানত ইনার রান্না খারাপ হতেই পারে না। লোকটি নিজের খাবার খেতে খেতেই বলল, উফ ইনা, অসাধারণ রাঁধো তুমি। ইনা লোকটির এহেন প্রশংসায় একটুও খুশি হল না, বরং বিরক্তিতে তার চোখ মুখ আরেকটু বিগড়ে গেল। এরই মাঝে লোকটি আবারও বলল, শুনো, আজ রাতের মধ্যেই 40টা বাচ্চা পাঠাতে হবে। সবকিছু ঠিকঠাক আছে তো? ইনা বিরক্তির সাথে মাথা কিঞ্চিত ঝাঁকিয়ে বলল, হুম। আবারও দুজনের মাঝে নীরবতা জমল। এবার ইনা পা নাচাতে নাচাতে বলল,
ওকে কবে শেষ করতে পারবো? লোকটি প্লেটের দিকে তাকিয়েই নির্বিকারে বলল। কার কথা বলছো? ইনার যেন এটা শুনে পুরো মেজাজ বিগড়ে গেল। চোখ মুখে প্রশ্ন শক্ত হয়ে উঠল। ইনা দাঁত খিচিয়ে বলল, আমাকে রাগাস না। লোকটি খাবার খেতে থাকা অবস্থাতেই বলল, তুমি কি এগুলো খাবে? মজা হয়েছে, একটু টেস্ট করে দেখতে পারো। ইনার মেজার এবার তুঙ্গে। ও এক নিমিষেই চেয়ার থেকে উঠে দাঁড়ালো। ওর বসে থাকা চেয়ারটা হাতের ধাক্কায় ছিটকে পড়ে যেতে নিয়েও পড়ল না। ইনা টেবিলের উপর থাকা ফলের ঝুড়ি থেকে একটা ছুরি উঠিয়ে খাবারে একটা প্লেটে ছুরিটাকে বসিয়ে লোকটির দিকে খানিকটা ঝুঁকল। অতঃপর লোকটির মুখের দিকে আগুন ঝরা চোখে তাকিয়ে বলল, লা বেশি হেয়ালি করবি তো এখানেই রে গ্যারে রাখবো। ওর এই কাণ্ডে আশেপাশে গার্ডগুলো এগিয়ে আসতে নিলে ইনা চোখ গরম করে ওদের দিকে তাকাতেই ওরা সব পিছিয়ে গেল। লোকটিও খানিকটা মুচকি হেসে বলল, শান্ত হও ইনা, চুপচাপ বসো, আমি বলছি। ইনা খানিকটা সময় ওর চোখের দিকে ক্ষীণ নজরে তাকিয়ে থাকার পর জোরে দীর্ঘ শ্বাস ফেলে নিজেকে শান্ত করল। অতঃপর পুনরায় চেয়ার টেনে নিয়ে পায়ের উপর পা তুলে বসে পড়ল। লোকটি এবার নিজের কালো কোট থেকে একটা ছোট কাগজের দলা বের করে ইনার সামনে টেবিলের উপর রাখল। দেখে মনে হচ্ছে কাগজের ভেতরে কোনো কিছু রাখা রয়েছে। ইনা জানে এটা কি। কাগজের ভেতরে থাকা জিনিসটা ইনার কাছে অমূল্য। সে খানিকটা মুচকি হেসে কাগজটা তুলে নিল। কাগজের ভাঁজগুলো খুলতেই কিছু সাদা গুঁড়োর দেখা মিলল। এটা হলো অত্যন্ত পাওয়ারফুল একটা ড্রাগ, যেটা ইনা মাঝে মধ্যেই খেয়ে থাকে। তবে অতিরিক্ত খেলে ও ভারসাম্যহীন হয়ে যায়, বিধায় লোকটি মাঝে মধ্যেই নিয়ম করে এটা এনে ইনাকে দেয়। ইনা নিমিষেই পুরো ড্রাগটা খেয়ে নিয়ে তৃপ্তির শ্বাস ফেলে চোখ বুজল। ওর ভাবভঙ্গি দেখে লোকটিও শান্তি পেল। ইনা নিতান্তই রাগ চটা মেয়ে। ওর এত রাগই না যেন কবে তাদের শেষ করে দেয়। তবে লোকটিকে খানিকটা অবাক করে দিয়ে ইনা চোখ বুজে পা ঝুলাতে ঝুলাতে বলল, তুই কি ভেবেছিস এসব দিয়ে আমায় কাবু করবি? এই বলেই ইনা চোখ খুলল। অতঃপর লোকটির দিকে বাঁকা হেসে তাকাতেই লোকটির মুখটা খানিক শুকিয়ে গেল। ইনা পুনরায় বলতে লাগল, 7টা বছর পার হয়ে গিয়েছে। গত 3 বছর ধরে এই পাপের দুনিয়ায় তোদের সাথে পার্টনার হয়ে কাজ করছি, অথচ তোরা আমার একটা কাজই করে দিতে পারছিস না। একটা কথা ভালো করে বলছি, শুনে রাখো। আমি যা চাইছি তা যদি না হয় তবে তোরা কেউ বাঁচতে পারবি না। আমি রব, এতে আমার কোনো টেনশন নেই, কিন্তু রার আগে সবকিছু শেষ করে দিয়েই রব। লোকটি ইনার কথায় ইতস্ততভাবে হাসার চেষ্টা করল, তবে এখন আর হাসি পাচ্ছে না। একটা সাধারণ মেয়েকে সে নিজ চোখের সামনে এতটা বিক্ষিপ্ত হতে দেখেছে। ইনাকে তার মাঝে মধ্যে অবিশ্বাস্য লাগে। লোকটি জোরে নিঃশ্বাস ফেলে বলতে লাগল, তোমার কথা মতো চেষ্টা তো আর কম করিনি, কিন্তু তুমিও ভালো করে জানো যে সে কে, তার পাওয়ার কতটুকু তা তো আন্দাজে রয়েছে। আর বড় কথা, লার কলিজাটাই বেশিই বড়। এতবার রেও মরছে না। বিশ্বাস করো, ওকে রে সবার আগের ওর কলিজা বের করে মেপে তারপর পুরো কাচ্চা চিবিয়ে খাবো। ইনা বিরক্তি নিয়ে লোকটির দিকে তাকিয়ে বলল, ফালতু কথা বন্ধ করেন। এটা বলেন যে এখন ওর আপডেট কি? জেল থেকে বেরিয়েছে? এখনো বের হয়নি, আজ হয়তো বেরোবে। ইনা কিছুক্ষণ গম্ভীর্যের সাথে ভাবতে লাগল। অতঃপর হাতে থাকা ছুরিটা টেবিলের মাঝে ছুঁড়ে মেরে বলল, তবে আজ আবার হোক। লোকটি ওর হাবভাব দেখে কপাল কুঁচকে বলল, মানে? ইনা মুচকি হেসে চেয়ার থেকে উঠে গিয়ে বুকে দুহাত গুজে উল্টো ঘুরে যেতে যেতে বলল, এবার যেন আর কোনো ভুল না হয়। সুসংবাদটা এবার যেভাবেই হোক শুনতে চাই আমি। ইনা এই বলেই রুম থেকে বেরিয়ে গেল। অন্যদিকে লোকটি কঠিন চিন্তায় পড়ে গেল। এবারও না জানি কোন পাগলামি করে বসে ইনা। পুলিশ স্টেশনের লক আপের মধ্যে এক কোনায় ফ্লোরে বসে রইছে কেনিথ। এক পা মাটিতে ছড়ানো, অন্য পা ভাঁজ করা। হাঁটুর উপর এক হাত ছড়িয়ে মাথা নিচু করে বসে রইছে। বেশভূষায় ব্যাপক পরিবর্তন। পরনে কালো রঙের হুডি আর কালো রঙের প্যান্ট। মাথায় আর আগের মতো ঘাড় সমান চুলগুলো নেই।
7 বছর আগে অ্যাক্সিডেন্টে অপারেশনের জন্য তার কাঁধ সমান চুলগুলো সব কেটে ফেলতে হয়েছিল। এরপর চাইলে সে আবার নিজের চিরচেনা স্টাইলে ফিরতে পারত, কিন্তু সে আর তেমনটা করেনি। চুলগুলো এখন মডার্ন পম্পাডোর স্টাইলে কাটা, অর্থাৎ চুল সামনের দিকে কিছুটা উঁচু এবং পেছনে সেট করা হয়, পাশে সাধারণ ফেইড বা আন্ডারকাট, তবে বর্তমানে খানিকটা এলোমেলো। এছাড়া চোয়াল, গাল এবং থুতনির দাড়ি সুসামঞ্জস্যভাবে ছোট করে ছাঁটা। সব মিলিয়ে কেনিথের লুকটা আর আগের মতো অগোছালো না হলেও অনেকটাই ফর্মাল আর ক্যাজুয়াল মনে হয়। আগের মতো এখন না কনসার্টে একদম লেদার জ্যাকেট, বুট, জুতো, ব্রেসলেট এসব পরে যায়, আর না প্রতিদিনের পোশাক হিসেবে কালো টি শার্ট পরে। সব জায়গায় সব ক্ষেত্রেই তার পোশাক এখন হুডি। শীত, বর্ষা, গ্রীষ্ম যেটাই হোক না কেন সে হুডি ছাড়তে নারাজ। তাও সে একই রঙের কালো হুডি আর প্যান্ট। আর এই লক আপের মধ্যে পড়ে পড়ে দিন রাত পার করাটা এখন নতুন কিছু নয়। দেশের প্রায় সকলেই জানে তার এই ঘটনা। আগে কনসার্টে গিয়ে গোলমাল হতো বিধায় সে সময় পুলিশদের সাথে কাটছাট করার ব্যবস্থা থাকতো কেনিথের এর। কিন্তু গত 5 বছর ধরে কেনিথের নিজের জন্য কোনো এ রাখেনি, কেননা তার আগাগোড়া সবকিছুর দায়িত্ব এখন পাভেলের। পাভেলই কেনিথের সব দায়িত্ব পালন করছে। আর আজ এই লক আপে পড়ে থাকার কারণ হলো গতকাল রাতে তার কনসার্টে বিশাল গোলমাল বাঁধিয়েছিল কেনিথ। একটা অল্পবয়সী মেয়ে হুট করেই স্টেজে উঠে গিয়ে ওকে জড়িয়ে ধরেছিল। যদিও মেয়েটা এই কাজ কেনিথের উপর প্রগাঢ় ভক্তি থেকেই করেছিল, কিন্তু এটা কেনিথকে কে বোঝায়? গত কয়েক বছরে কেনিথের পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম হলো মেয়েদের প্রতি তার অ্যালার্জি টাইপের বিদ্বেষ। আশেপাশে মেয়ে দেখলেই নাক ছিটকানো এখন যেন তার অভ্যাসে পরিণত হয়েছে। যে কারণবশত মেয়েটি শুরুতেই ভালোমতো কেনিথকে না ছাড়তে রাজি হলে কেনিথ নিজেও আর রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে সেই মেয়েটাইকেই বেধরে পিটিয়েছে। অবশ্য মেয়েটির চুলের মুঠি ধরে গালে কয়েকটা ঘুষি পড়তে না পড়তেই লোকজন মেয়েটিকে সরিয়ে নিয়ে যায় আর কেনিথকেও থামিয়ে দেয়। তবে এটা নিয়ে মিডিয়া আর পুরো পাবলিক সহ সব কেনিথের উপর খানিকটা খেপেছে। যথারীতি ভালো একটা কেসও ঘাড়ে জুটেছে। এখন গতকাল থেকে এখন সন্ধ্যা পর্যন্ত লকআপেই পড়ে রইছে। কেনিথের অবশ্য এসবে মাথা ব্যথা নেই। একটু পর পাভেল এসে নিশ্চিত ছাড়িয়ে নিয়ে যাবে, কারণ দেরি হলে কেনিথ নিজেই আর পাভেলকে আস্ত রাখবে না। গত কয়েক বছরে কেনিথের পাগলামি সম্পর্কে এখন পুলিশ স্টেশনের লোকজনেরও যথেষ্ট ধারণা হয়ে গিয়েছে, যে কারণে খুব বেশি প্রয়োজন না হলে ওর ধারে কাছেও কেউ ঘেঁষতে যায় না। আর যতক্ষণ কেনিথ পুলিশ স্টেশনে রয়েছে তো সবার মাঝে খানিকটা আতঙ্ক থেকেই যায়। যদিও কেনিথ পুরো সময় খাওয়া দাওয়া ছাড়াই চুপচাপ পার করে দেয়, তবে ওর এই নিস্তব্ধতাই সবাইকে ভয় পাইয়ে দেয়। কিছু মাস আগের ঘটনা, এভাবেই লক আপে বসেছিল। হঠাৎ ও পানি চাইলে একজন কনস্টেবল ওকে পানি দিতে এসে খানিকটা অ্যাটিটিউড দেখিয়ে তুইতকারি করেছিল। এতে কেনিথ একটা বিশেষ পাত্তা দেয়নি, কিন্তু যখনই পানি দিতে গিয়ে ইচ্ছে করে মশকরা করার জন্য ওর মুখে আর শরীরে পানি ঢেলে দেয়, তখনই কাহিনী পুরো বিগড়ে যাও। সেদিন কনস্টেবল মরতে বেঁচেছে। স্টেশনের লোকজন একসাথে এসেও কেনিথকে সহজে ছাড়াতে পারেনি। এসব নানা ঘটনাগুলোই মূলত সবার মাঝে কেনিথকে নিয়ে আতঙ্ক সৃষ্টি করে। কেনিথ গম্ভীর্যের সাথে কিছু একটা ভাবছিল। হঠাৎ করেই ওর গম্ভীর মুখে কিঞ্চিত তাচ্ছিল্যের হাসি ফুটল, আর বিড়বিড় করে বলল, কাল অনাগিনী। এরই মাঝে কেনিথ ভাবনা চিন্তাকে ভাঙ্গিয়ে পাভেলের কণ্ঠস্বরে চারপাশ মুখরিত হল। কনস্টেবল লক আপের তালা খুলে দিতেই পাভেল ভেতরে ঢুকে এসে কেনিথকে সোজা জাপটে জড়িয়ে ধরে পাশেই হাঁটু গেড়ে নিচে বসে পড়ল। অতঃপর তড়িঘড়ি করে মুখে বিস্তৃত হাসি ঝুলিয়ে বলল, বসো, চলে এসেছি। সব সেটিং ফিটিং শেষ, এবার আর কোনো চিন্তা নেই। চলো চলো, বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে ঘুমিয়ে ঘুম দেব। কাল থেকে ছুটতে ছুটতে অবস্থা খারাপ। এই বলেই ও কেনিথকে টেনে তুলতে নিলে কেনিথ চোখ রাঙিয়ে হাত সরিয়ে নিল। অতঃপর সে নিজেই উঠে দাঁড়িয়ে হুডির চুপিটা মাথায় পরে নিয়ে জামা কাপড় ঝাড়তে ঝাড়তে বলল, বলেছি না এভাবে ব্যাঙের মতো সব সময় লাফালাফি করবি না। আর কাল থেকে লক আপে পড়ে রইছি আমি, আর অবস্থা খারাপ হয়েছে তোর।
পাভেল ইতস্ততভাবে হাসার চেষ্টা করে বলল, তো নয়তো কি তোমার টেনশনে আমার দুচোখের ঘুম হাওয়া হয়ে গিয়েছে? পাগল ছাগলের মতো এদিক ওদিক ঘুরে সেটিং ফিটিং করেছি। আবার বলল, জানি আমি, চল এবার। এই বলেই দুজনে মিলে বাকি সব কাজ বাকি ছিল তা পূরণ করে স্টেশন থেকে বেরিয়ে পড়ল। রাত হয়ে গিয়েছে, বর্তমানে খানিকটা শীতও পড়েছে। পাভেলও নিজের ধূসর রঙের হুডির টুপিটা দিয়ে নিজের একঝাঁক কোকড়ানো চুলগুলো ঢেকে ফেলল। দুজনে মিলে কালো রঙের গাড়িতে গিয়ে উঠে বসল। সবসময় যে কোনো পরিস্থিতিতে যে কেনিথ নিজের গাড়ি নিজেই ড্রাইভ করত, সে এখন আর ড্রাইভিং সিটের পাশে চুপচাপ বসে রইছে। অন্যদিকে পাভেল গাড়ি ড্রাইভ করছে। গাড়ি চালাতে চালাতেই পাভেল বলল, ব্রো, একটা নিউজ ছিল। শুনছি টি নাকি বিডিতে আসছে। কেনিথ ঘাড় ঘুরিয়ে নির্বিকারে পাভেলের দিকে তাকিয়ে বলল, টি ওই রকস্টার মেয়েটা? কেনিথ মাথা ঘুরিয়ে সামনের দিকে তাকালো। অতঃপর সিটে হেলান দিয়ে বিরক্তির সুরে বলল, জীবনে এমনিতেই ঝামেলার শেষ নেই, আর কোথা থেকেই টি এসে জুড়ে বসেছে। গত 2 বছর ধরে লাইফটাই ঝালাপালা করে দিচ্ছে। পাভেল শুধু হতাশাগ্রস্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলল। অতঃপর নির্বিকারে গাড়ি চালাতে শুরু করল। আনায়ার চলে যাওয়ার প্রায় 7 বছর পূর্ণ হতে চলল। সেদিনের ঘটনায় পুড়ে যাওয়া মেয়েটার লাশের জায়গায় আনায়া না হলেও পারত, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আনায়াই ছিল। শুধু একবার নয়, বরং পাভেল নিজ দায়িত্ব এই পুরো 3-3 বার মেয়েটির সাথে আনায়ার বিভিন্ন জিনিস, যেমন বাড়িতে থাকা চুল কিংবা আরও বিভিন্ন জিনিস জোগাড় করে ডিএনএ টেস্ট করিয়েছিল। কিন্তু প্রত্যেকবারই ডিএনএ টেস্টে আনায়ার জিনিসগুলোর সাথে লাশের ডিএনএ মিলে গিয়েছে। আনায়ার সত্যি সত্যি পৃথিবী থেকে চলে যাওয়ার খবর শোনার পর থেকে কেনিথ পুরো 1.5 বছর নিস্তব্ধতার সাথে কাটিয়েছে। একদম পুরোপুরি থমকে গিয়েছিল যেন। সেই বাড়িতে সম্পূর্ণভাবে ঘরবন্দি রূপে থেকেছে। পাভেল ওর সাথে থাকতে চাইতো, তবে কেনিথ বরাবরই মানা করেছে। মাঝে মধ্যে অবশ্য পাভেল নিজেই ছোট ভাইয়ের মতো করে জোর খাটিয়ে কেনিথের সাথে থেকে ওর দেখভাল করছে। এতগুলা মাসে পাভেল যথাসাধ্যভাবে কেনিথকে সারিয়ে আগের মতো গড়ে তোলার চেষ্টা করছে। অবশেষে তার এত সব প্রচেষ্টা সফল হলেও কেনিথ নিজেকে গড়ে তুলেছে ভিন্ন রূপে। আগে কেনিথকে দেখলে মনে হতো ও নিজের চুল প্রচণ্ড উদাসীন। এত বড় বড় চুল রাখে, অথচ আগাছার মতো করে রাখে সব সময়। তবে চুল ছোট রাখলেই তো হয়। যথারীতি এমটাই ভাবতো সবাই, কিন্তু কেনিথের বড় চুল রাখার পেছনের কারণটা খানিক ভিন্ন। ওর মা কাশফিয়া পছন্দ করত ওর বড় বড় চুল, সঙ্গে প্রচণ্ড যত্নও করত চুলের। কেনিথও বাধ্য সন্তানের মতো মায়ের সব কথাই শুনত। তবে কাশফিয়া চলে যাওয়ার পর কেনিথ মায়ের পছন্দ অনুযায়ী চুলগুলো তো সবসময় বড় রাখার সিদ্ধান্ত নিয়েছিলে, কিন্তু কখনো বিশেষভাবে সেগুলোর যত্ন নেয়নি। কেনিথের ছোটবেলার ঘটনা। কেনিথ তখন মোটামুটি বড়ই হয়েছে, তবে তখন সে রাশিয়াতে। আনায়ার সাথে বিয়ে কিংবা সাক্ষাতের পর্ব তখনও আসেনি। গোসলের পর কাশফিয়া কেনিথের ঘাড় সমান বড় বড় চুলগুলো তোয়ালে দিয়ে মুছে দিচ্ছিল। কেনিথ মায়ের বাধ্য সন্তানের মতো ভদ্রভাবে চুপচাপ বসেছিল। একটা সময় কেনিথ বলল, মা, আমি বড় হয়ে গেলে এই সব চুল কেটে ফেলব। এটা কথা শুনে বিস্ফোরণের ন্যায় কাশফিয়া বিস্মিত হয়ে বলল, কি, কেন? তুই তো বলেছিলি তোর বড় চুল ভালো লাগে। তবে তুই কি এসব আমার ইচ্ছের জন্য জোর করে রাখিস? মায়ের এহেন উদ্বিগ্ন ভাবভঙ্গিতে কেনিথ খানিকটা ইতস্ততভাবে বলল, না, বিষয়টি তা না। তুমি তো বলো পৃথিবীতে সবাই সারা জীবন থাকে না, একদিন সবাইকে চলে যেতে হবে। এখন বড় হওয়ার পর যদি তুমি আমায় ছেড়ে চলে যাও, তখন আমি এগুলোর কি করব? তোমার মতো ধরে বেঁধে এত কায়দা করে যত্ন নেওয়ার ধৈর্য নেই আমার। কেনিথের কথায় কাশফিয়া হেসে ফেলল। পুনরায় কেনিথের চুলগুলো ব্যস্ত হাতে মুছতে মুছতে বলল, আমি না থাকলে তখন তোর বউ থাকবে, তখন সেই করে দিবে এসব। এত টেনশনের প্রয়োজন নেই। শুধু প্রমিজ কর কখনো বিশেষ প্রয়োজন কিংবা কারণ না থাকলে চুল ছোট করবি না। আচ্ছা, সে প্রমিজ না হয় করলাম, কিন্তু এই বউটা আবার কি জিনিস?
ওটাও তোমার মতোই দেখতে? কাশফিয়া হেসে বলল, আমার মতো কেন দেখতে হবে? তোর বউ আমার চেয়ে অনেক অনেক বেশি সুন্দর হবে। সত্যি? আমি মিথ্যে কেন বলবো শুনি? আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু বউটা কি জিনিস তা তো বললে না। ওহ, বউ বউ হলো। এই যে তোর বাবা আমায় বিয়ে করেছে, আমি আমার পক্ষ থেকে তার সব দেখভাল করি আর সে আমার। এই তো আমি হলাম তার বউ আর সে আমার বর। তার মানে আমার বউ তখনই হবে যখন আমি বিয়ে করব? তো। এবার কেনিথ ঘাড় ঘুরিয়ে কাশফিয়ার দিকে অনুনয়ের সুরে বলল, তবে আমায় একটা বিয়ে করিয়ে দেও না মা। বিয়ে করব আমি। কাশফিয়া মুচকি হেসে বলল, বিয়ে করতে হলে আগে বড় হতে হবে। বড় না হয়ে এখন করলে খুব সমস্যা হবে। সমস্যা? অনেক সমস্যা হবে। কিন্তু কথা হলো, বিয়ে নিয়ে এত ইন্টারেস্ট কোথা থেকে আসছে? কেনিথ এবার চুপ করে গেল, আর কিছু বলল না। তবে খানিক সময় পেরোতেই কেনিথ পুনরায় বলল, মা, যদি তোমার মতো আমার বউ আমার চুল পছন্দ না করে, এমনটাও তো হতে পারে, তাই না? তখন কি করব আমি? মোটেও না, এমনটা কখনোই হবে না। আমি দোয়া করে দিচ্ছি তোর বউ আমার চাইতেও বেশি তোর চুল পছন্দ করবে। এবার খুশি? কেনিথ এবার আচমকাই খানিক লজ্জা পেয়ে গেল। তা কিসের জন্য সে জানে না, তবে নিমিষেই ফর্সা গাল দুটো লাল হয়ে গেল। আবার আনায়ার আর বিয়ের পর তারা যখন ও শিকদার বাড়িতে ছিল, ঘটনাটা হয়তো কেনিথের বাবা মা রা যাওয়ার কিছুদিন আগের। কাশফিয়া আনায়ার ঘাড় পর্যন্ত চুলগুলোতে চিরুনি করে ঝুঁটি বেঁধে দিতে ব্যস্ত। আর সেই সময় কেনিথ তাদের পাশেই বসে বসে দুজের কার্যকলাপ দেখছিল। মনটাও খানিক উদাস ছিল। তার মাটা এই আনায়ার কাছে এলে যেন তাকেই ভুলতে বসে। এমনিতেই আনায়াকে তেমন দেখতে পারে না সে, তার উপর নাকি ও এখন ওর বউ হয়ে গিয়েছে। আনায়া ওর বউ হওয়াতে ওর লাভ লসটা ঠিক হয়েছে, সেটা কেনিথ এখনো খুঁজে পায়নি। এদিকে দিনে দিনে তার মায়ের কথার বিপরীত ফল পাচ্ছে সে, বিশেষ করে বিয়ে আর বউ সংক্রান্ত বিষয়গুলোতে। তার মা তাকে বলল, বিয়ে কত ভালোই না জিনিস, আর বউ তো বিশ্বসেরা ভালো। অথচ সে তো সব উল্টোপাল্টা জিনিস দেখছে। এই আনায়াকে তো তার কোনো দিক দিয়েই ভালো মনে হয় না। কেমন সব সময় তিরিং বিরিং করতে থাকে। যেখানে কেনিথ চুপচাপ, সেখানে আনায়া এমন চঞ্চল। কেনিথের মাঝে মধ্যে আনায়াকে অসহ্য লাগলেও খানিকটা মাও হয়। ছোট ভেবে আর কিছু বলেও না। অবশ্য তার বলা কওয়ার সুযোগটা কোথায়? যবে থেকে এসেছে তবে থেকেই এই আনায়া জোকের মতো তার পেছনে লেগে থাকে আর গায়ের সাথে যেন চিপকে থাকে। এদিকে এমন সময় কেনিথের ভাবনা চিন্তার অবসান ঘটাতে আনায়া এলো তার কাছে। ওর চুল বাঁধা শেষ, মাথায় তাল গাছের মতো একটা ছুটি। আনায়া কেনিথের মুখোমুখি হয়ে মুচকি মুচকি হাসছে। ফর্সা গুলুবুবু গালে টোল দুটো স্পষ্ট ফুটে উঠেছে। কিন্তু কেনিথের কাছে আনায়ার হাবভাব কেন যেন সুবিধার মনে হচ্ছে না। এদিকে কাশফিয়া মুচকি হেসে ওদের দুজনকে দেখছে, কিন্তু আনায়ার সঠিক ভাবগতিক দুজনের কেউই বুঝতে পারেনি। কেনিথ হয়তো খানিকটা সন্দিহান ছিল, তবে ঠিকঠাক কিছু বুঝে ওঠার আগেই আনায়া কেনিথের পিঠের কাছে গিয়ে ওর চুলগুলো খাবলে ধরে এক প্রকার শূন্যে ঝুলতে লাগলো। আনায়া পেছনে থেকে খিটমিট করে হাসছে আর কেনিথ ভে ভে করে কেঁদে কেটে মা মা বলে চিৎকার করছে। ততক্ষণে কাশফিয়া হতভম্বের মতো এগিয়ে এসে আনায়াকে ছাড়িয়ে কোলে তুলে নিল আর কেনিথকে অন্য হাতে জড়িয়ে সান্ত্বনা দিতে লাগলো। কিন্তু কেনিথ কাঁদতে কাঁদতেই বলতে লাগলো, মা, তুমি আমায় মিথ্যা বলেছ। তুমি বলেছিল আমার চুল নাকি আবার বউ পছন্দ করবে, কিন্তু তারা আমার চুল পছন্দ করে না। ও আমার চুল যখন তখন টেনে ছিঁড়ে ফেলে। মা, আমার এমন বউ চাই না। লাগবে না আমার ওর মতো বউ। মা, আমায় আবার বিয়ে দেও। আমি আবার বিয়ে করব। এই বউ নেব না আমি। নয়তো আমি বিয়েই করব না। কোনো বউটো চাই না আমার। কাশফিয়া কেনিথকে এত বুঝিয়ে শান্ত করতে পারছে না। অন্যদিকে আনায়া কেনিথের কান্না আর কথাগুলো শুনে যেন আরো বেশি মজা পেল। ওর ছোট ছোট দাঁতের কিটিমিটি হাসি যেন থামছে না। কেনিথ সিটে হেলান দিয়ে চোখ বুজে ভাবতে ভাবতে কতদূর চলে গিয়েছিল নিজেও বুঝতে পারেনি। এমনটা তার মাঝে মধ্যেই হয়, পুরনো নানান স্মৃতিতে নিজেকে ডুবিয়ে ফেলে।
আর এই বড় চুল কেটে ফেলার বিশেষ কারণ হিসেবে কেনিথ মনে মনে বলল, মা তুমি মিথ্যে বলনি, কিন্তু বিশেষ মানুষগুলোই যখন নেই তখন বিশেষ জিনিসগুলো আর রাখার কি প্রয়োজন, আর এটাই হলো বিশেষ কারণ। আই হোপ মা আমি আমার প্রমিজ রেখেছি। এই বলতে না বলতেই কেনিথ চোখ খুলে সামনে তাকালো। চারপাশে কিছু সংখ্যক গাছপালা আর সঙ্গে সোডিয়ামের আলোয় শহরের রাস্তাটা চকচক করছে। আশেপাশে কত শত গাড়ির চলাচল, আসছে যাচ্ছে, এভাবেই সময়কাল ফুরাচ্ছে। কেনিথ কিঞ্চিত দীর্ঘশ্বাস ফেলে পাভেলকে কিছু বলার জন্য উদ্বিগ্ন হল। পাভেল খুব মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। কেনিথ ওর দিকে ফিরে তাকিয়ে কিছু বলতে যাবে এর আগেই এক আকস্মিক ঘটনায় দুজনেই থমকে গেল। সাথে থমকে গেল চারপাশ। আচমকা তাদের গাড়িতে সামনে থেকে একটা ট্রাক এসে সজোরে ধাক্কা দিলে ওদের গাড়িটা ছিটকে উল্টে পড়তে গিয়েও পড়ল না, কিন্তু কেনিথ আর পাভেল দুজনেই মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারাতে লাগল। চারপাশে নিমিষেই শত শত মানুষজন জড়ো হয়ে গেল। সবাই ওদের চারপাশ ঘিরে ধরল। পাভেল আর কেনিথ দুজনেরই কপাল ফেটে রক্ত গড়াচ্ছে। একটা সময় দুজনেই সম্পূর্ণরূপে অচেতন হয়ে পড়ল। চলবে।